আসসালামু আলাইকুম। আজ আমরা চেষ্টা করব এই বরিশাল সরকারি মহিলা কলেজ বরিশালের অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নটা ছিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রে সেই প্রশ্নটা সলভ করার। একটু ভালো করে খেয়াল করি প্রশ্নগুলা। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে, থিওরিটিক্যাল প্রশ্ন। একটি স্প্রিংকে প্রসারিত করা হলে এটি বিভব শক্তি অর্জন করে। অবশ্যই বিভব শক্তি বা এটারে স্থিতিশক্তিও বলা যায়, স্থিতিশক্তি অর্জন করে। প্রত্যয়নী বল লাভ করে, অবশ্যই প্রত্যয়নী বল লাভ করে। যে প্রত্যয়নী বলের কারণে কাজ হয় W ইজ ইকুয়াল টু হাফ kx²। এবং প্রত্যয়নী বলের দ্বারা কৃত কাজই বিভব শক্তি। এটাই কৃত কাজ, আবার এটাই আমরা বলে থাকি বিভব শক্তি ইউ। ঠিক আছে, দুইটা একই কথা। তার মানে এখানে 1ও সঠিক, 2ও সঠিক, 3ও সঠিক, সবগুলোই সঠিক। 2 নম্বর এমসিকিউটা আমরা একটু খেয়াল করি। 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত? তো আমরা একটু পি ইজ ইকুয়াল টু কি জানি বলো, এম জি এইচ বাই টি, তাই তো? এখানে আমাদের বেগ দেওয়া আছে, কিন্তু আমরা এখানে বেগের কোনো রাশিমালা দেখতেছি না। তো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা এটাকে কিন্তু আমরা এম জি ভি লিখতে পারি। এম জি ভি কিভাবে লিখতেছি একটু খেয়াল করো। এই যে এখানে এইচ বাই টি ছিল, এইচ বাই কি ছিল, টি ছিল। এইচ বাই টি মানে কি, বা এস বাই টি মানে কি? এই যে এস বাই টি মানে আমরা এটার কি লিখতে পারি, ভি লিখতে পারি। ভি লিখছি, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি, এম হলো আমাদের কত, 100, জি আমাদের 9.8 আমরা জানি, এবং ভি এখানে দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে মিটারে হিসাব হিসাব করলে 0.1, মানে 98 ওয়াট চলে আসে। 98 ওয়াট এই এককটা খেয়াল করবে। আর একক অনেক সময় ওয়াট, অনেক সময় ওয়াটের জায়গায় কিলোওয়াট থাকতে পারে, আবার কিলোওয়াট না থেকে এইচপিও থাকতে পারে, হর্স পাওয়ার। ঠিক আছে, যে কোনো কিছু দ্বারা দিতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত নাম্বার? গ নাম্বার। 3 নম্বর থিওরিটিক্যাল প্রশ্ন। স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের যে সংজ্ঞা সেখানে আমরা পড়ে থাকি, যে সংঘর্ষে গতিশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে তাকে কি বলে? স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে আপেক্ষিক বেগ সংরক্ষিত থাকে না, কোনোটাতেই থাকে না। থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এবার আমরা একটু 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 4 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। 4 নম্বর, 5 কেজি ভরের একটি বস্তু এ 2 মিটার পার সেকেন্ড বেগে একটি স্থির বস্তু বি কে আঘাত করায় বি এর বেগ হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড, এবং এ স্থির হয়ে গেল। বি এর ভর, এখন আমরা কিন্তু একটা কথা আগে থেকেই জানি যে ভর সমান হলে তাদের বেগ বিনিময় হয়। তাহলে এর বেগ আগে 2 মিটার পার সেকেন্ড ছিল, সেটা এখন হয়ে গেছে বি এর বেগ। আবার বির বেগ আগে 0 ছিল, সেটা এর বেগ হয়ে গেছে, কারণ এ স্থির হয়ে গেছে। তার মানে এদের ভর কি সমান, এটা থিওরিটিক্যালি বলতে পারি। এটা অপশন। এখন এই ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কি হবে? ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এই যে সূত্র দিয়ে দেব, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে একটু খেয়াল করো, এখানে প্রথম বস্তুটা ছিল 5 কেজি ভরের এবং তার বেগ ছিল 2, এবং দ্বিতীয় বস্তুটা কি ছিল, স্থির ছিল। তার মানে এই বি বস্তুটা স্থির ছিল, আদি বেগ 0, এটা 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু। আবার প্রথম বস্তু দেখো এ স্থির হয়ে গেল, এই যে এ স্থির হয়ে গেল, স্থির হয়ে যাওয়ার কথা মানে হলো এই v1 মানে কত, 0। তাহলে থাকলো m2v2, যেখানে m2 আমরা জানি না, এবং v2 মানে দ্বিতীয় বস্তুর বেগ, বি বস্তুর বেগ আবার কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। 2 2 কেটে দাও, তার মানে m2 সমান 5 কেজি, ম্যাথমেটিক্যালি। ওকে, এরপর দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বর বলতেছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি তলে 10 কেজি ভরের একটি বস্তু রাখা আছে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল চাইছে। আমরা ঘর্ষণ বল মানে বলতে পারি এফ কে। এফ কে, এফ কে মানে কি? এফ কে মানে আমরা সাধারণত সমতলের ক্ষেত্রে জানি এফ কে সমান মিউ কে এমজি। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু আনত তলেরটা চাইছে, এই তলের ঘর্ষণ বল চাইছে। এই তলের ঘর্ষণ বল আমরা জানি এটা যদি থেটা হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ, তখন এমজি কি হয়ে যায়, সাইন থেটা হয়ে যায়। তখন আর শুধু জি থাকে না, ওই তল বরাবর, এই যে জি তো এই বরাবর জি কাজ করতেছে, কিন্তু এই তল বরাবর জি এর কোন অংশ থাকবে,
সাইনের উপাংশ থাকবে, এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের উপাংশ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটু বসাও। মিউকে মানে 0.2 ঘর্ষণ গুণাঙ্ক, এম মানে হলো 10 কেজি, জি 9.8, এবং সাইন থেটা মানে সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি বসাই দিলে এটা দেখো ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে 9.8 নিউটন, যেহেতু ঘর্ষণ বল এক প্রকার বল, একক নিউটন আসবে, তাহলে 9.8 নিউটন। এরপর খেয়াল করো 6 নম্বর প্রশ্নটা কি বলতেছে, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, এই ত্রুটির প্রকারভেদ গুলো একটু মনে রাখবা। তো মিটার ব্রিজের প্রান্তিক যে ত্রুটি, এটা চলে আসে পুনরাবৃত্তি ত্রুটির ভিতরে। ঠিক আছে, আর এই পিছট ত্রুটি এটাও কিসের ভিতরে, যান্ত্রিক ত্রুটির ভিতরে, এটা এর ভিতরে। যান্ত্রিক ত্রুটির ভিতরে কি কি ত্রুটি আছে, শূন্য ত্রুটি আছে। ঠিক আছে, শূন্য ত্রুটির ভিতরে স্ক্রু গ্রেজের ত্রুটি আছে, আরো কয়েকটা ত্রুটি আছে, এগুলো একটু প্রকারভেদটা মুখস্থ রাখবা। 7 নাম্বার প্রশ্ন কি আছে, নিচের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়? সমতলীয় ভেক্টর, এটা আমরা পড়ছি ভেক্টরের প্রকারভেদ। সমান ভেক্টর, এটাও ভেক্টরের প্রকারভেদ। ধন ভেক্টর, এটা আমরা মনে হয় না কেউ পড়ছি, এরকম কোনো ভেক্টর নাই। ঠিক আছে, কারণ যে কোনো ভেক্টর আমরা শুরু করি পজিটিভ ভেক্টর ধরেই, এটার আলাদা কোনো সংজ্ঞা নাই, এটা আলাদা কোনো প্রকারভেদ নাই। আর ঋণ ভেক্টর, এটার আবার আরেক নাম আছে বিপরীত ভেক্টর, নেগেটিভ ভেক্টর, কাজে এটা আমরা পড়ছি, তার মানে প্রকারভেদ নয়, এটা হলো ধন ভেক্টর। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি 8 নাম্বার প্রশ্নটা, মনি ও রনি 0.01 কেজি ভরের একটি বাটখারাকে স্প্রিং নিক্তিতে ঝুলিয়ে এত এবং এত বল পাইছে, এখন অভিকর্ষ ত্বরণের অনুপাত। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা অভিকর্ষ ত্বরণ একটু বের করি। মনি অভিকর্ষ ত্বরণ, জি অফ মনি, আমরা যদি বলতে চাই যে মনি যে অভিকর্ষ ত্বরণটা পেয়েছে এটা কত, আমরা জানি যে এফ সমান সমান এম জি, তাই না? তাহলে জি সমান সমান আসবে, এফ বাই এম, অর্থাৎ এফ কে এম দ্বারা ভাগ করবো, যেখানে এম মানে হলো আমাদের 0.01 কেজি। তাহলে দেখো এটারে 0.01 দ্বারা ভাগ করলে এটা চলে আসতেছে 9.81, এবং জি অফ রনি যদি বলি, জি অফ রনি আমাদের আসতেছে কত, 0.098, অর্থাৎ 9.80 আসতেছে। ঠিক আছে, এখন কথা হলো যে দুটোর ক্ষেত্রে আমরা তাহলে ত্রুটিটা কতটুকু, তাই তো? এখন বেশি ত্রুটি হচ্ছে কার ক্ষেত্রে, রনির ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য আমরা এই রনির ক্ষেত্রে ত্রুটিটা একটু বের করব। আমরা যদি জি এর আদর্শ মান যদি 9.8 ধরি, তাহলে শতকরা ত্রুটি কিভাবে বের করি আমরা জানি, কিন্তু শতকরা, সরি রেফ হবে না, শতকরা ত্রুটি, আমরা কিভাবে বের করি, এই উপরে হলো যে পার্থক্য যেটা, ঠিক আছে, অর্থাৎ 9.81 মাইনাস প্রকৃত মান আমরা জানি 9.8, ডিভাইডেড বাই নিচেই ওই প্রকৃত মানটা 9.8, অর্থাৎ উপরে পার্থক্য নিচেই প্রকৃত মান গুণ 100%, তাহলে এটা আমাদের শতকরা ত্রুটি চলে আসবে। তাহলে এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে এটা চলে আসতেছে 0.102%, অর্থাৎ গ নাম্বার। ঠিক আছে, এই হলো শতকরা ত্রুটি। আচ্ছা, এরপরেরটা দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলে, 4i প্লাস 3j ভেক্টরের ঢাল, একটু ভালো করে খেয়াল করবা, 4i প্লাস 3j ভেক্টরের ঢাল। আমরা জানি যে কোনো একটা ভেক্টরে আমরা এইভাবে লিখি xi প্লাস yj, তাই না? তাহলে আমরা যদি একটু হিসাব করি, এখানে x এর মান হলো আমাদের 4 এবং y এর মান হলো আমাদের 3, তাহলে আমরা বলতে পারি ঢাল tan থিটা সমান কি, tan থিটা সমান কিন্তু আমরা জানি ডেল y বাই ডেল এক্স, তাই তো? তাহলে এখানে দাও 4/3, 4 মাইনাস 0 বাই 3 মাইনাস 0, ও সরি 3/4 হবে, 3/4, 3 মাইনাস 0 নিচে 4 মাইনাস 0। ঠিক আছে, কারণ আদি অবস্থান, এই ভেক্টরের আদি অবস্থান কি সবসময় 0 0, তাহলে এটা চলে আসে 0.75। আচ্ছা, এরপরে 10 নম্বর এমসিকিউটা খেয়াল করি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g/4, কোনো বস্তু সেখানে নিলে তার ওজন হারাবে, ওজন হারাচ্ছে কতটুকু, ওজন থাকতেছে কতটুকু সেটা আমরা একটু দেখি। যদি g/4 হয় তাহলে তার ওজনও mg/4, তাহলে হারাচ্ছে কতটুকু, হারাচ্ছে, আমরা যদি হারাচ্ছে দেখতে চাই,
হারাচ্ছে, তাইলে প্রকৃত ওজন পৃথিবীতে ভূপৃষ্ঠে তার ওজন ছিল mg, ওই উপরে যায় ওজন হয়েছে mg/4, তাহলে এটাই হারাচ্ছে। গুণ কত পার্সেন্ট? 100%। তাহলে দেখো এটা চলে আসে 75%। আশা করি বুঝতে পারতেছো সবই। এরপরে 11 নম্বর এমসিকিউটা খেয়াল করো। 11 নম্বর, আমি এখানে আসলে যে প্রশ্ন থেকে আমি ছবিটা তুলছি এটা অত বেশি ক্লিয়ার ছিল না, পুরো কলেজের কোশ্চেনই এরকম প্রিন্টটা একটু দুর্বল প্রকৃতির দিছে। বস্তুটির ত্বরণ কত? ত্বরণ তো আমরা বের করতে পারি, ত্বরণ a সমান v মাইনাস u/t। খুবই সিম্পল প্রশ্ন। ভিটার লেখচিত্র দেওয়া আছে, ভিটা আমরা ক্লিয়ার দেখতেছি, ভিটা 8, কিন্তু ইউটা আমার কাছে ক্লিয়ার না। ইউ আমি আপাতত 4 ধরেই করলাম, আমি ধরলাম যে এখানে 4 আছে, 4 6 8 ডিভাইডেড বাই টি। টি মানে টাইম, দেখো টাইম ল্যাপস দেখা যাচ্ছে এখানে 0 থেকে 8 হয়েছে, তার মানে 8 সেকেন্ড, তার মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ক নাম্বার। এখন 12 নম্বর প্রশ্নে আবার কি বলতেছে, উপরের সময় বনাম বেগ লেখচিত্রে, আসলে বেগ বনাম সময় লেখচিত্র হবে, লেখচিত্র অনুসারে সমত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটি প্রযোজ্য। আমরা এই যে যদি এইখান থেকে এতটুকু বলি তাহলে এটা হলো সমত্বরণের লেখচিত্র, প্রযোজ্য বলা যায়। বস্তুটির আদিবেগ 0, এটা বলতে পারি না, আদিবেগ তো 0 না, আদিবেগ শুরু হচ্ছে এই যে 4 থেকে, এটা তো হয় না। বস্তুটির উপর সমবল প্রযুক্ত হচ্ছে না। আচ্ছা, কিন্তু এখান তো সমবল প্রযুক্ত হচ্ছে, তার মানে তো শুধু 1 নাম্বার সঠিক হয়। আমার মনে হয় প্রশ্নটা ত্রুটিপূর্ণ, কিন্তু এটা শিওর যে 2 নাম্বার হবে না, সেক্ষেত্রে আমরা 1 ও 3 দিতে পারি। ঠিক আছে, কারণ 2 হবে না, আদিবেগ কোনোভাবেই 0 না এখানে, সেক্ষেত্রে 1 ও 3 দিতে পারি। তবে এখানে সমবল প্রযুক্ত হচ্ছে, কারণ সমত্বরণ প্রযুক্ত হচ্ছে। দেখো এখানে 1 আর 3 সাংঘর্ষিক, কারণ যেহেতু এই অংশে কি সমত্বরণ প্রযুক্ত হচ্ছে, কাজে সেখানে যে বলটা আছে সেটাও সমবল, এটা বুঝতে হবে। আচ্ছা, 13 নম্বরটা আমরা একটু খেয়াল করি। 13 নম্বর কি আছে, একটা ভেক্টর দেওয়া আছে, এক্স অক্ষে এত কৌণিক সরণ থাকে। আমরা জানি এক্স অক্ষের সাথে যে কোণ cos, আচ্ছা আমি ডাইরেক্ট সূত্রটা লিখি, থেটা এক্স সমান cos ইনভার্স ax বাই এ ভেক্টরের মান, তার মানে cos ইনভার্স ax, ax মানে কত, এখানে একটু যদি ভালো করে খেয়াল করো, ax মানে 2 বোঝাই যাচ্ছে, বাই এ ভেক্টরের মান মানে রুট ওভার এই যে 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 9 এর 4 13। এটা আশা করি সবাই জানো, এটা সমস্যা হওয়ার কথা না, কিভাবে ভেক্টরের মান বের করে। এইগুলো না পড়ে তো আসলে মনে হয় না যে কেউ ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে গেছো। তাহলে এটা 56.3 ডিগ্রি আসে, এটা ঠিক আছে, প্রথম অপশন যেটা, এটা ঠিক আছে। এক্স জেড সমতলে থাকে, এটা ভুল, এক্স জেড সমতলে থাকে না, এটা আসলে এক্স ওয়াই সমতলে, এটা এক্স ওয়াই সমতলে, কারণ একটা ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর আর একটা ভেক্টর আছে ওয়াই অক্ষ বরাবর, এক্স ওয়াই সমতলে থাকে, এটা হবে না। জেড অক্ষের সাথে 90 ডিগ্রি, এই যে যেহেতু জেড অক্ষের সাথে নাই, কাজেই জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90। আবার এটা বেরও করা যায় কিভাবে, এই যে থেটা জেড সমান cos ইনভার্স এ জেড বাই এ ভেক্টর, তার মান cos ইনভার্স az, দেখো az নাই এখানে, কোনো az নাই এই ভেক্টরটাতে, az নাই মানে az এর ভ্যালু 0, আর 0 বাই সামথিং মানে 0। আমরা জানি cos π/2 এর মান 0, তার মানে এটা সঠিক হলো 1 ও 3, খ নাম্বার। আশা করি বুঝতেছো। এরপরে দেখো 14 নাম্বার, প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে, আমরা একটু প্রাসের গতিপথ দেখি। এরকম যদি প্রাসের গতিপথ হয়, এই হলো আমাদের সর্বোচ্চ বিন্দু, এই যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ, ত্বরণ তো এটা শিওর, ত্বরণ সবসময় কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, জি সবসময় নিচের দিকে কাজ করতেছে। এবং বেগ কাজ করে কোন বরাবর? আমরা জানি প্রাসের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর কাজ করে। তাহলে এইখানে যখন থাকবে তখন স্পর্শকটা কোন বরাবর যাবে? এরকম, এরকম হবে। তাহলে স্পর্শকের সাথে এই যে এই বরাবর ভি কাজ করতেছে আর এই নিচ বরাবর জি কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখন কত? π/2, 90 ডিগ্রি। 15 নম্বর খেয়াল করো, আই ক্রস আই তার সাথে আবার জে, তাহলে আই ক্রস আই মানে কি? কে, এবং কে ক্রস কে মানে 0 বা নাল ভেক্টর।
এরপরে দেখো 16 নাম্বার কি বলে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অর্ধেক উচ্চতায় জি এর মান কত? অর্ধেক উচ্চতায়, তাহলে অর্ধেক উচ্চতায় আমরা একটু বের করি। অর্ধেক উচ্চতায় আমরা সূত্র জানি, জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, অর্থাৎ এখানে এইচ সমান সমান আমরা বসাবো আর বাই টু। তাহলে এইচ সমান যদি আর বাই টু বসাই, তাহলে আর প্লাস আর বাই আর প্লাস আর বাই টু তার হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে একটু ক্যালকুলেট করি এখানে, তাহলে তুমি যদি লসাগু নাও তাহলে নিচে চলে আসে 3 উপরে 4 2 উপরে, তাহলে 2/3 আর 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 কাটা হোল স্কোয়ার ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা কত আসে? 4/9 ইন্টু 9.8। তাহলে এটা একটু ক্যালকুলেট করতে হবে, 4/9 ইন্টু 9.8, তাহলে এটা 4.35 আসে, 4.35, এটা আসে 4.35 গ নম্বর। এরপর 17 নম্বরটা খেয়াল করো, অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন ঘটে উচ্চতার জন্য। ঠিক আছে, পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয় না, নিজ অক্ষে ঘূর্ণনের জন্য অর্থাৎ আহ্নিক গতির জন্য এটা হয়। তার মানে 1 ও 3 আমরা জানি 4 ভাবে পরিবর্তন হয়, উচ্চতার জন্য, গভীরতার জন্য, এই আহ্নিক গতির জন্য এবং আকৃতির জন্য। আর একটা হলো আকৃতির জন্য। তাহলে অভিকর্ষ ত্বরণ 4 ভাবে পরিবর্তন হয়, তার ভিতরে 2টা এখানে আছে আর 2টা নাই, গভীরতা আর আকার আকৃতি। 18 নম্বর দেখো, সরাসরি সূত্র জিজ্ঞেস করছে, মহাকর্ষীয় বিভব ও প্রাবল্যের ভিতরে সম্পর্ক। আমরা জানি ই সমান মাইনাস ডিবি বাই ডিআর। ঠিক আছে, বা এরকম বি সমান সমান বলতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইডিআর। ঠিক আছে, এটাও বলা যায়, দুটোই আসতে পারে। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন কি আছে, কাজের অভিকর্ষীয় একক কি? আমরা জানি কাজের যে এসআই একক সেটা জুল, এটা হলো এসআই একক। এখন অভিকর্ষীয় এককটা কি? অভিকর্ষ একক অ্যাকচুয়াল কেজি মিটার। কিভাবে অভিকর্ষীয় একক? অভিকর্ষীয় একক মানে হলো অভিকর্ষ বাদ দিলে যেটা থাকে, এই যে আমরা জানি এম জি এইচ, তাহলে অভিকর্ষটা বাদ দিয়ে দিই, তাহলে এম এইচ গুণ জি। তাহলে এম এইচ যদি আমরা হিসাব করি তাহলে কেজি ইন্টু মিটার গুণ এইচজি, তাহলে একক থাকলো কেজি মিটার। ঠিক আছে, অর্থাৎ এই অভিকর্ষ পৃথিবীরে মানে একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, ঠিক আছে, সেটাই কাজের অভিকর্ষীয় একক কেজি মিটার। 20 নাম্বারটা খেয়াল করো, 20 রৈখিক ভরবেগ এবং কে। তাহলে কে সমান সমান আমরা সাধারণত জানি কে সমান পি স্কোয়ার বাই টুয়াইজ এম, সরাসরি সূত্র, বা ই কে দ্বারাও দেখাই। এখানে কে বলছে, আমরা কে দ্বারাই দেখাবো। তাহলে পি স্কোয়ার সমান বলতে পারি 2km, তাহলে পি সমান √2k। কেটা বড় হাতের দেওয়া উচিত ছিল, ছোট হাতের দিছে, কিলোমিটার মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই হলো 20টা কোশ্চেনের সলভ। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি আসছে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।